ঢাকার বাজারে ৮০ টাকার নিচে নেই কোনো সবজি। পর্যাপ্ত মজুদ থাকার পরও মোটা চাল কেজিতে ৬০ টাকার বেশি। স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে উৎপাদন খরচ বাড়বে, বেশি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। বেসরকারি কন্টেইনার ডিপোতে নতুন ১২ ধরনের পণ্য খালাসের অনুমোদন, বন্দরের ওপর চাপ কমার আশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঢাকার বাজারে ৮০ টাকার নিচে কোন সবজি নেই। কাঁকরোল, ঢেঁড়স, ধুন্দুলের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ৬০-এর উপরে। মজুদ পর্যাপ্ত থাকার পরও মিনিকেটের কেজি ৯০ আর মোটা চালের জন্য গুনতে হচ্ছে ৬০ টাকার বেশি। তবে বোতলজাত সয়াবিন তেল মিলছে সরকার নির্ধারিত ১৮৯ টাকা লিটারেই। শাকসবজির কোনো কমতি নেই রাজধানীর বাজারে, তবে দামে নেই স্বস্তি। বেগুন, করলা, ঢেঁড়স, কাঁচামরিচের কেজি পাইকারি বাজারে ৮০ টাকার উপরে। কাঁকরোল, ঢেঁড়স, ধুন্দুলের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা পর্যন্ত। সস্তার পেঁপের দামও ৫০ টাকা কেজি। স্যালারি এরকম বাড়ে না প্রতি মাসে, যেভাবে বাজার ঘাটে যেভাবে দরদাম হচ্ছে বাড়ছে, আসলে কমতেছে না, বাড়তেইছে। সরকারের দুই ব্যবস্থা নিতে তো আমরাও ভালো হইতো, জনগণের ভালো হইতো, গরিব দুঃখী বাঁচত। পেঁয়াজের ঝাঁজও মাত্রাহীন, কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। তবে এ প্রশ্নে কোনো সদুত্তর নেই বিক্রেতার কাছে। কাঠি পেঁয়াজ উঠে গেছে, এখন আলি পেঁয়াজ আইছে, এটা রাখি পেঁয়াজ, এটা একটু দাম বেশি বাজারে। সবচেয়ে বেশি ভোগাচ্ছে চাল। সরবরাহের ঘাটতি নেই, তারপরও মিনিকেটের কেজি ৯০ আর মোটা চাল ছাড়িয়েছে ৬০ টাকার ঘরে। কর্পোরেট কোম্পানিগুলি ছিল না, বাজারটা কম ছিল। কর্পোরেট কোম্পানি বাজার আসার পর থেকে চালের দাম দিন দিন বাড়ছে, কোনো কমে নেই। যদি ৯০ টাকা কেজি চালের কেজি হয়, তাহলে আমি নিজে থেকে মনে করি যে পোলাও চাল কিনে খাওয়া ভালো। সত্যিকারের তো পোলাও চালই তো মনে করেন ৯০ টাকা ১০০ টাকা কেজি বিক্রি করে। বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা লিটার। আর গত সপ্তাহের তুলনায় কিছুটা কম মুরগির দাম। ব্রয়লার ১৬০ আর সোনালির কেজি ২২০ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে বেশিরভাগ জেলায়। চালের বাজারও ঊর্ধ্বমুখী। এছাড়া দাম বাড়তে থাকায় স্বস্তি নেই সবজির বাজারেও। খুলনায় গত সপ্তাহে সর্বোচ্চ ৯০ টাকায় ১ কেজি রসুন মিললেও এ সপ্তাহে পৌঁছেছে ১৪০ টাকায়। পেঁয়াজের দামও বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। রাজশাহীতে পেঁয়াজ কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা। অন্যদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। বরিশালে মিনিকেট চালের ২৫ কেজির বস্তায় বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। অন্যান্য চালের ক্ষেত্রে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। অন্যদিকে পেঁয়াজের দাম ১৫ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় চট্টগ্রামের সব ধরনের মাছের দাম কিছুটা বেড়েছে। সিলেটে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে ৫০ থেকে ৫৫ টাকায় কাঁচামরিচের কেজি বিক্রি হলেও আজ দর উঠেছে ৭০ টাকা পর্যন্ত। কিছুটা বেড়েছে মাংসের দামও। আমরা রমজান মাসে যেভাবে জিনিসপত্রের দাম পেয়েছি, তার চেয়ে এখন বর্তমানে দেখতে পাচ্ছি কি একটু ঊর্ধ্বগতি। যদি সিন্ডিকেট না ভাঙতে পারেন তো দেশের এই অবস্থা রয়ে যাবে। ঈদের আগে একটু কম ছিল, এখন আবার বাড়তি। মাল মনে করেন চাহিদা বেশি, মাল কম, সেই জন্য মালের দাম বেশি। স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে খরচ বাড়বে উদ্যোক্তাদের, বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্ত শিল্পের বিরুদ্ধে গেছে। এতে দেশি সুতার বাজার একতরফা হওয়ার সুযোগ দেখছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন খরচ বাড়িয়ে দেশীয় শিল্পের সুরক্ষা সম্ভব নয়। দেশে উৎপাদিত ও চীন তুরস্ক থেকে আমদানি করা সুতার দাম প্রায় একই, তবে স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম কম। এতে দেশি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে এক প্রজ্ঞাপনে দেশের স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বন্ধ করে দেয় এনবিআর। ব্যবসায়ীরা জানান, স্থলবন্দর দিয়ে সুতা আসে ৪০ থেকে ৫০ টনের মধ্যে। অন্যদিকে সমুদ্রপথে আসে ৫০০ থেকে ১০০০ টন পর্যন্ত। ৫০০ টন, ১০০০ টন, ২০০ টন, ৩০০ টন আনে, তারা কিন্তু সি দিয়ে আনে। সামান্য অল্প স্বল্প যে সুতাগুলি আসে, এটাকে বাধাগ্রস্ত করে আমাদের ক্ষুদ্র শিল্পগুলিকে ক্ষতিগ্রস্ত করা হলো। আমি আগে ১০ টন করে সুতা আনতাম, ওটার জন্য ১০ টনের সুতা পে করতাম। এখন আমার একবারে
ওই 20 টন করে কন্টেনার ফুল করে আনতে লাগবে অথবা 100 টন একবারে আনতে লাগবে, আবার ক্যাপিটাল ওখানে চলে যাবে। স্থলবন্দরে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার সুযোগ নিয়ে অনেকেই মিথ্যা ঘোষণায় সুতা এনেছেন। ব্যবসায়ীদের দাবি, শুল্ক আদায়ে তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেও তা আমলে নেওয়া হয়নি। মেশিন দিয়া মানে কাউন্ট মাপার ব্যবস্থাও করতে পারবো। ইভেন আমরা যদি তার সরকার যদি চায় তাহলে আমরা 3 অ্যাসোসিয়েশন থেকে 3 জন প্রতিনিধিও 24 আওয়ার্স ডিউটিতে সেখানে রাখবো, এই ধরনের কোনো কিছু যাতে হতে না পারে। অর্থনীতিবিদরা বলছেন, এমনিতেই জ্বালানি সংকটে উৎপাদন খরচ বেড়েছে, তার উপর স্থলবন্দরে সুতা আমদানি বন্ধে চাপে ফেলবে উদ্যোক্তাদের। নীতিগত সহায়তা এবং একই সঙ্গে স্কেল বাড়ানো, যন্ত্রপাতির আধুনিকীকরণ এবং একই সঙ্গে আমাদের যারা শ্রমিক রয়েছেন তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতাম তাহলে সেই ক্ষেত্রে উৎপাদন খরচ অনেক কমানো যেত। গত বছর প্রায় 12 লাখ টন সুতা আমদানি করেন দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তারা, যা 2023 সালের তুলনায় 31.45% বেশি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের 3/4 সময় পার হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে গতি কম সরকারের। গত জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে উন্নয়ন ব্যয় গত বছরের চেয়ে 24,718 কোটি টাকা কমেছে। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্য অনুযায়ী এই 9 মাসে এডিপি খরচ হয়েছে মাত্র 82,894 কোটি টাকা, যা সংশোধিত এডিপি বরাদ্দ 2,26,165 কোটি টাকার মাত্র 36.65 ভাগ। অপরদিকে আগের অর্থ বছরের একই সময়ে এডিপি ব্যয় ছিল 1,07,612 কোটি টাকা, যা সংশোধিত বরাদ্দের 42.30%। আইএমইডির 2012 সাল থেকে সংরক্ষিত তথ্য মতে এটি গত এক দশকের মধ্যে সর্বনিম্ন 9 মাসের বাস্তবায়ন হার। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর সৃষ্টি হওয়া অস্থিরতাই এডিপি বাস্তবায়নের ধীর গতির মূল কারণ। গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আজ সকাল 10টা থেকে 14 ঘন্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপও থাকবে। এলাকাগুলো হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস, প্রগতি সিএনজি সহ কাওলার বলাকা ভবন থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত। এছাড়া নিকুঞ্জ, খিলক্ষেত, বাড়িধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর, বাড়িধারা আবাসিক এলাকা ও আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে। বৃহস্পতিবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে নতুন করে 12 ধরনের আমদানি পণ্য খালাসের অনুমোদন দিয়েছে এনবিআর। এর আগে সেখানে 38 ধরনের পণ্য খালাস হতো। এর মাধ্যমে দেশের আমদানি বাণিজ্যে বন্দরের উপর চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ডিপো মালিকরা বলছে যেসব পণ্যের অনুমতি পাওয়া গেছে তা দেশে আমদানি হয় অনেক কম। চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে আমদানি পণ্যবাহী কন্টেইনার আসে 1,30,000 থেকে 1,40,000 একক। এর মধ্যে 20 থেকে 25,000 একক ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন ডিপোতে, আর আমদানিকারকের ঠিকানায় 20 থেকে 25,000 এবং কমলাপুর ডিপো থেকে দেওয়া হয় 4 থেকে 5,000 একক। বাকি পণ্য বন্দর থেকে ডেলিভারি দিতে ঝামেলায় পড়ছে বন্দর কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে নতুন 12 ধরনের আমদানি পণ্য ডিপো থেকে খালাসের অনুমতি দিয়েছে এনবিআর। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে এসব পণ্য খুব কম পরিমাণে আমদানি হয়। আমরা চাই যে অন্যান্য যে কার্গোগুলোর ভলিউম বেশি সেগুলো যেন ডিপো থেকে নেয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে আমাদের বন্দরের অভ্যন্তরে স্পেসটা বাড়বে। আমাদের রেগুলারলি যে হাজার হাজার ট্রাক ঢুকে আমাদের স্পেসটাকে অকুপাই করে রাখে সেটা হবে না। গেল ফেব্রুয়ারিতে 29 ধরনের পণ্য খালাসের অনুমোদন চায় ডিপো মালিকদের সংগঠন বিগডা। তবে এ বিষয়ে আলাদা পর্যবেক্ষণের কথা জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর দিয়ে যে আমদানি পণ্যগুলো আসছে কন্টেনারে, তার অন্তত 50% ডিপোগুলো এখন হ্যান্ডেল করতে সক্ষম। যে আইটেমগুলো দেওয়া হয়েছে সেটা হয়তো সেই সক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ব্যবহৃত হবে, কিন্তু এখনও অফডকগুলোর যে সক্ষমতা রয়েছে তার অধিকাংশই অব্যবহৃত রয়ে যাবে। স্টোরেজ ক্যাপাসিটি আসলে প্রয়োজনের তুলনায় কম। আর একই সাথে এনবিআরকে যখন আমরা চিঠি দিচ্ছি
পণ্য চালান অন্তর্ভুক্ত করার জন্য এনবিআর আসলে রাজস্ব ঝুঁকির বিষয়টি এবং একই সাথে স্টোরেজ ক্যাপাসিটির বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত দিচ্ছে। বর্তমানে বেসরকারি 19টি ডিপোতে বছরে 2.5 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। নতুন 12টি যুক্ত হলে তা আরও 50 থেকে 60 হাজার একক বাড়বে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।